আজকের এই বিশেষ আলোচনায় আমরা ইতিহাসের এমন এক মহাকাব্যিক যাত্রায় পা রাখব যা সত্যি অবিশ্বাস্য। ভাবুন তো, শত শত বছরের পুরনো শেকড় গেড়ে বসা একটা রাজতন্ত্র কিভাবে একদম ভেঙে চুরমার হয়ে যায়, আর ঠিক তার ছাই থেকেই জন্ম নেয় আজকের এই আধুনিক গণতান্ত্রিক ফ্রান্স। এটা কিন্তু শুধুই একটা দেশের গল্প নয়, এটা স্বাধীনতা, সমতা আর মানবাধিকার আদায়ের এক জীবন্ত দলিল। তো চলুন আর দেরি না করে ফরাসি ইতিহাসের এই চমকপ্রদ টাইম মেশিনে ওঠা যাক। আমাদের আজকের এই ঐতিহাসিক রোডম্যাপটিকে আমরা ৫টি ধাপে ভাগ করেছি। প্রথমে দেখব ফরাসি বিপ্লবের সূচনা, এরপর নেপোলিয়নের শাসন ও সাম্রাজ্য, তারপর দ্বিতীয় ও তৃতীয় প্রজাতন্ত্র, এরপর পপুলার ফ্রন্ট এবং বিশ্বযুদ্ধ, আর সবশেষে আধুনিক ফ্রান্স মানে পঞ্চম প্রজাতন্ত্র। তো শুরু করছি আমাদের প্রথম অধ্যায়, ফরাসি বিপ্লবের সূচনা। চলুন সরাসরি সেই উত্তাল সময় ফিরে যাই। সালটা ছিল ১৭৮৯। ইতিহাসে ঠিক এমন এক বাঁকবদল যেখান থেকে পুরো পৃথিবীর মোড় একেবারে ঘুরে গিয়েছিল। এখন প্রশ্ন হল ১৭৮৯ সালের এই প্রবল বিস্ফোরণের পেছনে আসলে কি ছিল? এক কথায় বললে চরম বৈষম্য। সমাজকে এটা একেবারে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল। গরিব মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল পাহাড় সমান করের বোঝা। অথচ ভেবে দেখুন, ধনী আর অভিজাতরা ভোগ করত সমাজের সবটুকু বিশেষ সুবিধা। সাধারণ মানুষের ন্যূনতম কোনো মৌলিক অধিকারই ছিল না। এই চূড়ান্ত অবিচারী সাধারণ মানুষকে শেষমেশ ন্যায়ের দাবিতে রাস্তায় নামতে বাধ্য করেছিল। আর একবার যখন বিপ্লবের আগুন জ্বলে উঠল, তখন সবকিছু বদলাতে লাগল অবিশ্বাস্য গতিতে। সত্যি বলছি, মাত্র কয়েক মাসের ব্যবধানে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা শক্ত নিয়মের ভিত ধসে পড়ল। ১৭৮৯ সালে বিপ্লব শুরু হয়, আর মাত্র কয়েক সপ্তাহ পরেই ৪ আগস্ট অভিজাতদের সেই স্পেশাল সুবিধাগুলো একেবারে বাতিল করে দেওয়া হয়। এরপর ২৬ আগস্ট ইতিহাসই তৈরি হল, প্রকাশিত হল মানব ও নাগরিক অধিকারের ঐতিহাসিক ঘোষণা। এই ঘোষণার সবচেয়ে শক্তিশালী লাইনটি ছিল ঠিক এরকম: সব মানুষ স্বাধীন এবং সমান অধিকারের অধিকারী। খেয়াল করে দেখুন, এটা কিন্তু কেবল একটা বাক্য ছিল না, এটা ছিল সেই নৈতিক ভিত্তি যা পুরো ফরাসি ইতিহাসকে সামনের দিকে টেনে নিয়ে গেছে। শত শত বছর ধরে চলা শোষণের পর এই একটা ঘোষণাই সবার মনে একদম নতুন এক আশার আলো জ্বালিয়ে দিয়েছিল। এই উত্তাল আর কনফিউজিং সময়ে যিনি অন্যতম প্রধান নেতা হিসেবে দৃশ্যপটে এলেন, তিনি হলেন ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ার। তিনি সাধারণ মানুষকে রাজতন্ত্রের বিরুদ্ধে একাট্টা করেছিলেন। তার এই বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীনতা আর সমতার দাবিগুলো আরও জোরালো হয়, যার হাত ধরে ১৭৯২ সালে প্রতিষ্ঠিত হয় প্রথম প্রজাতন্ত্র। বলতে গেলে আধুনিক গণতন্ত্রের প্রাথমিক ধারণাগুলো এখান থেকেই শক্ত একটা ভিত্তি পাচ্ছিল। এবার আসি আমাদের দ্বিতীয় অধ্যায়ে, নেপোলিয়নের শাসন ও সাম্রাজ্য। গণতন্ত্রের দিকে ফ্রান্সের এই যাত্রাটা কিন্তু মোটেও সোজা কোনো রাস্তা ছিল না। খুব দ্রুতই গল্পের মোড় পাল্টে যায়, কারণ দৃশ্যপটে হাজির হন প্রচণ্ড ক্ষমতাবান এক সামরিক ব্যক্তিত্ব। আর এই ব্যক্তিটি হলেন ইতিহাসের সেই বিখ্যাত সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট। বিপ্লবের চরম ডামাদোলের ভেতর থেকে উঠে এসে ১৮০৪ সালে তিনি সোজা নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করে বসেন, আর এর মাধ্যমেই শুরু হয় প্রথম সাম্রাজ্য। সেই যে প্রজাতন্ত্রের একটা স্বপ্ন তৈরি হয়েছিল, তা কিন্তু সাময়িকভাবে এখানেই থমকে যায়। এখন সবচেয়ে মজার বিষয়টা হলো, নেপোলিয়নকে শুধু একজন কঠোর সামরিক শাসক ভাবলে কিন্তু ভুল হবে। তিনি রাষ্ট্রব্যবস্থাকে গভীরভাবে আধুনিকীকরণ করেছিলেন। ১৮০৪ সালে তিনি কোড সিভিল বা দেওয়ানি আইনের যে সিস্টেমটা তৈরি করেন, সেটা ছিল রীতিমতো যুগান্তকারী। প্রশাসন আর বিচার ব্যবস্থাকে তিনি এমন নিখুঁতভাবে সাজিয়েছিলেন, যার প্রভাব আজও ফরাসি সমাজে একদম স্পষ্ট। এমনকি ইউরোপের অনেক দেশেই তার এই রাজনৈতিক সংস্কারের প্রভাব দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। চলে আসছি তৃতীয় অধ্যায়, দ্বিতীয় ও তৃতীয় প্রজাতন্ত্র। নেপোলিয়নের পতনের পর ফ্রান্সের রাষ্ট্রব্যবস্থায় আবারও শুরু হয় চরম এক অস্থিরতা। পরবর্তী কয়েকটা দশক ছিল সরকার ব্যবস্থার খুব দ্রুত আর নাটকীয় পালাবদলের এক সময়। এই সময়কার ক্ষমতার হাতবদলগুলোর দিকে একটু চোখ বোলালেই সেই অস্থিরতার একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। ১৮০৪ থেকে ১৮১৫ সাল পর্যন্ত চলল প্রথম সাম্রাজ্য। এরপর আবারও ফিরে এলো সাংবিধানিক রাজতন্ত্র, যা টিকল ১৮৪৮ পর্যন্ত। কিন্তু ওই যে
ফরাসি বিপ্লবের সেই আদি স্ফুলিঙ্গ কিন্তু সাধারণ মানুষের মন থেকে পুরোপুরি নিভে যায়নি, আর ঠিক সেই কারণেই 1848 সালেই আবার নতুন করে প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় প্রজাতন্ত্র। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে তা হল 1848 সালের এই অবিশ্বাস্য অর্জনগুলো। এই বছরে পুরুষদের সর্বজনীন ভোটাধিকার প্রবর্তন করা হয়। আর সবচেয়ে বড় কথা, উপনিবেশগুলোতে দাসপ্রথা চূড়ান্ত ও স্থায়ীভাবে বাতিল করা হয়। 1789 সালের বিপ্লবে সেই যে সমান অধিকারের ডাক দেয়া হয়েছিল, ভেবে দেখুন এত বছর পর তা অবশেষে একটা শক্ত বাস্তব রূপ পেতে শুরু করেছিল। এরপর 1870 থেকে 1940 সাল পর্যন্ত চলা তৃতীয় প্রজাতন্ত্রের সময়ে নাগরিক অধিকারের জায়গাটা আরও অনেক প্রসারিত হয়। এর পেছনে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন ফরাসি রাজনৈতিক জুল ফেরি। তার উদ্যোগেই 1881 সালে সরকারি প্রাথমিক শিক্ষাকে একেবারে ফ্রি করে দেওয়া হয়, আর 1882 সালে 12 বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। আধুনিক আর শিক্ষিত একটা সমাজ গড়ার পেছনে এটা কিন্তু সত্যি একটা বিশাল পদক্ষেপ ছিল। এই সময়ের আরও একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল 1905 সালের এই বিশেষ আইনটি, ফরাসি ভাষায় যাকে বলে লাইসিতে। খুব সহজ কথায় এটা হলো রাষ্ট্র আর গির্জার আইনি পৃথকীকরণ। এর মাধ্যমে এমন একটা ধর্মনিরপেক্ষ ব্যবস্থা তৈরি করা হয় যেখানে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে স্পন্সরও করবে না, আবার সেটাকে নিয়ন্ত্রণও করবে না। আজকের আধুনিক ফরাসি পরিচয়ের কথা যদি আমরা বলি, এই লাইসিতে কিন্তু তার সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ স্তম্ভ। এবার আমরা পা রাখছি আমাদের চতুর্থ অধ্যায়, পপুলার ফ্রন্ট এবং বিশ্বযুদ্ধ। আমরা চলে এসেছি বিংশ শতাব্দীতে। এই সময়টা একদিকে যেমন ছিল অভাবনীয় সামাজিক সংস্কারের, অন্যদিকে ঠিক তেমনই ছিল বৈশ্বিক সংঘাত আর চরম অন্ধকারের এক অদ্ভুত মিশ্রণ। 1936 সালে যখন পপুলার ফ্রন্ট ক্ষমতায় আসে, তখন শ্রমিকদের অধিকারের ক্ষেত্রে রীতিমতো এক বিপ্লব ঘটে যায়। ইতিহাসে প্রথমবারের মতো শ্রমিকদের জন্য বেতনসহ ছুটি বা পেইড লিভ চালু করা হয়। সপ্তাহে কাজের সময় ঠিক করে দেয়া হয় 40 ঘন্টা। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এই সরকারেই প্রথমবারের মতো নারী মন্ত্রীদের নিয়োগ দেওয়া হয়। এই সংস্কারগুলো সে সময়কার সাধারণ খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনে যে কত বড় একটা স্বস্তি নিয়ে এসেছিল, তা হয়তো আজ আমাদের কল্পনা করাও কঠিন। কিন্তু এই দারুণ সামাজিক অগ্রগতির মাঝখানেই পুরো পৃথিবীর ওপর নেমে আসে যুদ্ধের এক ভয়াবহ কালো ছায়া। 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে ঘটে যায় অকল্পনীয় প্রাণহানি। এরপর আসে ইতিহাসের সে সবচেয়ে অন্ধকার অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1940 থেকে 1944 সাল পর্যন্ত ফ্রান্সের বিশাল একটা অংশ জার্মান নাৎজি বাহিনীর নির্মম দখলে চলে যায়। ইউরোপ জুড়ে চলে হলোকস্টের সেই ভয়াবহ ট্র্যাজেডি। অবশেষে অনেক রক্তক্ষয়ের পর 1944 সালে মিত্রবাহিনীর সাহায্যে ফ্রান্স সেই নাৎজি দখলদারিত্ব থেকে মুক্তি পায়। সেই চরম জাতীয় সংকটের দিনে ঐক্যের একটা বিশাল প্রতীক হয়ে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি হলেন এই মানুষটি, চার্লস দ্য গল। তিনি নাৎসি দখলের বিরুদ্ধে গোপনে ফরাসি প্রতিরোধ বা রেজিস্ট্যান্স আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। সাধারণ নাগরিক আর সৈনিকরা মিলে যে অসীম সাহসিকতার সাথে লড়াই চালিয়েছিলেন, চার্লস দ্য গল ছিলেন তার প্রধান কাণ্ডারি। পরবর্তীতে আধুনিক ফ্রান্সের গঠনেও তিনি সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। আর এই যুদ্ধবিধ্বস্ত অবস্থার মধ্যেই 1944 সালে ঘটে যায় অসাধারণ একটি ঘটনা। ফরাসি নারীরা অবশেষে আনুষ্ঠানিকভাবে ভোটাধিকার লাভ করেন। একবার ভাবুন তো, 1789 সালের সেই বিপ্লবের ঘোষণায় সবার সমান অধিকারের কথা বলা হয়েছিল ঠিকই, কিন্তু নারীদের এই ন্যূনতম অধিকারটুকু বুঝে পেতে সময় লেগে গেল 1.5 শতাব্দীরও বেশি। দেরি করে হলেও এটা ছিল মানবাধিকারের পথে এক ঐতিহাসিক মাইলফলক। আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং চূড়ান্ত অধ্যায়, আধুনিক ফ্রান্স, পঞ্চম প্রজাতন্ত্র। যুদ্ধ পরবর্তী সময়ে পুরো পৃথিবীর মানচিত্রে অনেক পরিবর্তন আসতে থাকে। আর ঠিক এই সময়টাতেই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ফ্রান্স তার বর্তমান চেহারাটা পেতে শুরু করে। বিশ্বমঞ্চে তখন উপনিবেশবাদের অবসানের একটা জোর হাওয়া বইছে। 1956 থেকে 1962 সালের মধ্যে ফ্রান্সের অধীনে থাকা অনেক আফ্রিকান দেশ একে একে স্বাধীনতা লাভ করে। 1962 সালে দীর্ঘ আর অত্যন্ত রক্তক্ষয়ী এক যুদ্ধের পর আলজেরিয়া স্বাধীন হয়। আর এই পুরো প্রক্রিয়ার ঠিক মাঝখানে 1958 সালে চার্লস দ্য গলের হাত ধরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র, যে সংবিধানের ওপর ভিত্তি করে দেশটি আজও পরিচালিত হচ্ছে।
আর এই স্লাইডের তথ্যগুলো চমৎকারভাবে আমাদের একটা জিনিস বুঝিয়ে দেয়, মানবাধিকার আর সমতার সেই বিপ্লব কিন্তু আজও থেমে যায়নি। আধুনিক যুগে এসেও অধিকারের এই সীমানা ক্রমশ বড় হয়েছে। যেমন ধরুন ১৯৭৫ সালে সিমন ভেইলের জোরালো পদক্ষেপে গর্ভপাত বৈধ করার আইন পাশ হয়। ১৯৮১ সালে রবার্ট ব্যাডিন্টারের নিরলস চেষ্টায় মৃত্যুদণ্ড পুরোপুরি বাতিল করা হয়। আর এই তো ২০১৩ সালে সমকামী বিয়েকেও আইনগতভাবে স্বীকৃতি দেয়া হয়। এই প্রতিটি পদক্ষেপই ফরাসি সমাজকে আরও অনেক বেশি মানবিক আর সমতার দিকে এগিয়ে নিয়েছে। ১৭৮৯ সালের সেই উত্তাল দিনগুলো থেকে শুরু করে আজকের এই আধুনিক সময়, এই পুরো অবিশ্বাস্য যাত্রার দিকে তাকালে একটা ব্যাপার একেবারেই পরিষ্কার হয়ে যায়। অধিকার আসলে কখনোই আকাশ থেকে পড়ে না, এর জন্য লড়াই করতে হয়। আজকের এই আলোচনার শেষে এসে একটা প্রশ্ন তাই আমাদের সবাইকে খুব গভীরভাবে ভাবায়। গত ২০০ বছরের এই যে ধারাবাহিক সংগ্রাম আর আত্মত্যাগ, তা কিভাবে আজও বিশ্বজুড়ে আমাদের স্বাধীনতা আর মানবাধিকারের ধারণাকে নতুন করে সংজ্ঞায়িত করছে। একটু ভেবে দেখবেন, কারণ ইতিহাস তো আসলে থেমে থাকে না, এটা আমাদের আজকের দিনটাকে প্রতিনিয়ত আকার দেয়। আমাদের সাথে এই ঐতিহাসিক যাত্রায় যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।